আজ আমার অফিসে জয়েন করার তারিখ। ম্যাম, আসতে পারি? আমি অফিসের রুমের সামনে এসে বললাম। ইয়েস, কামিং। আমি রুমে ঢুকে ম্যামের দিকে তাকালাম। এ কি দেখছি আমি? ফারিয়া, তুমি? ফারিয়া হলো আমার ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড। ফারিয়া আমার ডাক শুনে আমার দিকে তাকালো। কিন্তু ফারিয়া। হু আর ইউ? Or why you call me Faria? I'm your boss, so next time call me madam. সরি ম্যাডাম। এখন বলুন আপনার নাম কি? ফারিয়া খাতায় লিখতে লিখতে বলল, বসতেও বলল না। আহ, জি ম্যাম, আমার নাম আলাউদ্দিন। এখানে কেন আসছেন? ম্যাম, আমি এই অফিসের নতুন স্টাফ। হোয়াট? আপনাকে চাকরি দিল কে এই অফিসে? ম্যাম, কেউ দেয়নি। আমি সকল পরীক্ষা দিয়ে আপনার অফিসের চাকরি পেয়েছি। এই যে আমার জয়েনিং লেটার। আমি ফারিয়াকে আমার জয়েনিং লেটারটি দিলাম। ফারিয়া জোরে টান দিয়ে কাগজটি নিল। তারপর কাগজের সবকিছু ঠিক আছে কিনা দেখতে লাগলো। এরপর দেখার পর বলল, আপনি এখন আসতে পারেন, আপনাকে এই অফিসে দরকার নেই। কি বলছেন ম্যাম? আমাকে তো অফিসের স্টাফ হিসেবে কাজ দেওয়া হয়েছে। আমি তো সেটাই ভাবছি, আপনার মতো লোক কিভাবে চাকরি পেল? ম্যাম, চাকরিটা আমার খুব দরকার। তো আমি কি করব? আপনার চাকরি হবে না এখানে। বেঈমানদের চাকরি এখানে হয় না। ম্যাম, আমার চাকরিটা সত্যিই খুব দরকার। এই কোম্পানির পরিচালক জনাব করিম চৌধুরী আমাকে চাকরিটা দিয়েছে। উনি আমার বাবা। ইস, আমার তো মনেই ছিল না একদম। ফারিয়ার বাবার নাম ছিল করিম চৌধুরী, কিন্তু কখনো ওনাকে দেখিনি। সরি ম্যাম, জানতাম না। আমি বাবার সাথে কথা বলতেছি। আপনার চাকরি এখানে হবে না, আপনি চলে যান। আমি তখন বললাম, ম্যাম প্লিজ আমাকে চাকরিটা থেকে বের করে দেবেন না। আমি পরিবারের বড় ছেলে। পরিবারের দায়িত্ব আমার কাঁধে এখন। চাকরিটা আমার খুব দরকার। অনেক চেষ্টা করে চাকরিটা পেয়েছি। আমার বাবা ঘরে পড়ে গিয়েছে। ছোট বোনের পড়াশোনা, সংসার চালানো, বাবা মা অসুস্থ। দয়া করুন ম্যাম, চাকরিটা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, প্লিজ আমাকে চাকরিটা থেকে বের করে দেবেন না। আমি হাত জোর করে চাকরিটা ভিক্ষা চাইলাম ফারিয়ার কাছে। আমি জানি ফারিয়ার সাথে আমি অনেক খারাপ করেছি, কিন্তু তখন আমার হাতে অন্য কোনো পথ ছিল না। যদি আমার অবস্থাটা ফারিয়া জানতো, তাহলে হয়তো তাহলে তো কখনো ফারিয়া আমাকে ঘৃণা করতো না। যাই হোক, জানি না চাকরিটা পাবো কি না, কিন্তু ফারিয়া ফোন না দিয়ে ফোনটা রেখে দিল। এরপর আবার আমার কাগজগুলো নিয়ে একটা সাইন করলো। এরপর বললো, শুনিন, আপনাকে চাকরিটা দিচ্ছি আপনার পরিবারের অবস্থার কথা শুনে। তবে আপনাকে স্পষ্টভাবে একটি কথা মেনে চলতে হবে। শুনুন, সততার সাথে কাজ করতে হবে আপনাকে। প্রতারণা, বেইমানি এখানে চলবে না। না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে। আমি বুঝতে পারলাম ফারিয়া কেন আমাকে প্রতারণা আর বেইমানি করতে বারণ করলো। কি হলো, চুপ কেন? জি ম্যাম, অবশ্যই বিষয়টা আমি মেনে চলবো। আমার খুব কান্না পাচ্ছে, কারণ ওকে হারিয়ে তো আমিও আজ পর্যন্ত রাত্রে কান্না করছি। আজও রাতে কাঁদি। পাগলিটার মতো আমিও ওকে খুব ভালোবাসতাম। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাম, আমার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। আমাকে কারো আন্ডারে দেবেন না, যে আমাকে কাজগুলো বুঝিয়ে দেবে? আপনি কচি খুকি না যে আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে। একাই কাজ করতে হবে আপনাকে। কিন্তু ম্যাম, আমার তো কোনো ধারণা নেই এই অফিসের কাজ সম্পর্কে। আর তাছাড়া এটি তো নিয়ম, নতুন লোককে সবকিছু শিখিয়ে দেয়া। আপনাকে এইভাবেই কাজ করতে হবে। আর এই যে ধরুন, আজকের মধ্যে এই ফাইলটির কাজ শেষ করে আমার কাছে জমা দিবেন। কিন্তু ম্যাম, আমাকে বলতে না দিয়ে। কোনো কিন্তু না, যান আপনি এখন। আর 3 নম্বর সিটটা আপনার কাজের স্থান। আচ্ছা, আমি আর কিছু না বলে চুপচাপ চলে আসলাম, কারণ বেশি কথা বললে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে দেখি অফিসের সকলে বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সকলে এসে আমার সাথে পরিচিত হতে লাগলো। হ্যালো, আমি ফাহাদ। আমি আলাউদ্দিন। আমি নুসরাত। আমি নাবিলা। আমি ফেরদৌস। মোট আমরা 6 জন স্টাফ। তার মধ্যে আমি নতুন। ফারহাদ, নুসরাত, নাবিলা, ফেরদৌস আর আমি। আরেকটা মেয়ে আছে যে কাজ করছে। পরিচিত হতে আসেনি আমার সাথে। তো ইয়াং ম্যান কারণে দিল আপনাকে? কারো আন্ডারে না। হোয়াট? মানে কি? আমাকে কারো আন্ডারে দেয়নি। আর এই ফাইলটি হাতে ধরিয়ে দিয়ে বলল বিকেলের মধ্যে কাজ শেষ করে দিতে। বুঝলাম না, ম্যাডাম এমন করলো কেন? ম্যাডাম তো এমন না। হুম, আপনি কাজ করবেন কিভাবে? জানি না। আচ্ছা, দেখি আপনার সিট কোথায় দিছে। ফেরদৌস ভাই আমার হাত থেকে কাগজটি নিয়ে দেখে বলল,
ভাই আপনি শেষ। মানে? আপনার কেবিন করেছে সুজাতা ম্যাডামের সিটের পাশে। কি বলেছেন? আচ্ছা, সুজাতাকে? আর ওনার পাশে পড়েছে তো কি হয়েছে? আরে ভাই, ওই যে সিটে যিনি বসে আছেন তিনি সুজাতা। আর উনি কারোর সাথে বেশি কথাই বলে না, সাহায্য করা তো দূরের কথা। আমাদের কারো পাশে সিটটা পড়লে আমরা আপনাকে কাজগুলো বুঝিয়ে দিতাম। কি বলছেন? উনি এমন কেন? জানি না ভাই, কেন এমন উনি। আচ্ছা, আপনি কি এই বইটা পড়ে কিছুটা সাহায্য পেতে পারেন? হুম, এই বইটি আপনাকে সাহায্য করবে। আচ্ছা, ধন্যবাদ। আমি ফাইলটি নিয়ে বললাম। ওকে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ। এরপর যে যার মতো কাজ করতে গেল, আর আমি ধীরে ধীরে আমার সিটে গেলাম। কিন্তু সুজাতা নামের মেয়েটি একবার ফিরেও তাকালো না আমার দিকে। কিন্তু আমি নতুন, ভদ্রতার খাতিরে ওনাকে সালাম দিলাম। আহ, আসসালামু আলাইকুম। আমার দিকে তাকিয়ে সালামের উত্তর নিল। তারপর আবারও কাজে মনোযোগ দিল। তাই আমিও আর ওনাকে বিরক্ত করলাম না। আমি আমার সিটে বিসমিল্লাহ বলে বসলাম। এরপর ফাইলটা খুলে বোঝার চেষ্টা করলাম কি করতে হবে আমাকে, কিন্তু কিছুই বুঝছি না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ফাইলের পাতাগুলো নড়াচড়া করতে লাগলাম। তখন পাশ থেকে সুজাতা মেয়েটি বলে উঠল, আচ্ছা, আপনার নাম কি? আমি খুশি হলাম, হয়তো উনি আমার অবস্থা থেকে সাহায্য করতে যাচ্ছে। আমি আর দেরি না করে দ্রুত আমার নাম বললাম। জি, আমার নাম আলাউদ্দিন। মিস্টার আলাউদ্দিন, আপনি অনেক শব্দ করছেন, যার জন্য আমি কাজে মনোযোগ দিতে পারছি না। প্লিজ শব্দ করবেন না। যদি আবার করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করতে বাধ্য হব। নিমিষেই আমার মুখ থেকে হাসিটা উঠে গেল। আশা করি মনে রাখবেন। সরি, এরকম মেয়ে মানুষ আমি জীবনেও দেখিনি। যাই হোক, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ 3 বছর পর ফারিয়ার সাথে আমার দেখা হলো। জানি ফারিয়া আমার উপর প্রতিশোধ নিতেই আমাকে কারো আন্ডারে দেয়নি। আমি ফারিয়ার সাথে যা করেছি, তারপরেও যে ফারিয়া আমাকে চাকরিটা দিয়েছে, এটা আমার ভাগ্য। অন্য কেউ হলে আমাকে জুতা পেটা করে অফিস থেকে বের করে দিত। অফিস টাইম, তাই আর পুরোনো কথাগুলো নিয়ে ভাবলাম না। আমি চুপচাপ নাবিলা আপুর দেয়া বইটা বের করে পড়তে লাগলাম। বইটাতে কিভাবে কাজ করতে হবে তা লেখা আছে, তবে বইটা পড়ে আমি সম্পূর্ণ বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ পরে ভাবার পর অনেকটা ধারণা পেলাম কাজ সম্পর্কে। এরপর ফাইলটা নিয়ে ধীরে ধীরে ভেবেচিন্তে কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ নুসরাত আর নাবিলা আপু এসে বলল, মিস্টার আলাউদ্দিন সাহেব, লাঞ্চ করবেন না? জি, কখন সময় পার হয়ে গেছে বুঝিনি। তাই তো কাজ সম্পর্কে কোন ধারণা পেলেন? জি, নাবিলা আপুর দেওয়া বইটা অনেক সাহায্য করেছে। বুঝলে ভালো, এখন চলুন লাঞ্চ করবেন। ওকে, চলুন। এরপর আমরা সকলে খেতে গেলাম, কিন্তু সুজাতা মেয়েটি আসলো না। যাই হোক, খাবার টেবিলে বসে আমরা সকলে খাবার খাচ্ছিলাম। তখন আমি সবাইকে একটি কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা, একটা কথা জানার ছিল। জি বলুন। বলছিলাম, আমাদের ফারিয়া ম্যাডামের হাজবেন্ড দেখতে কেমন? আরে, ফারিয়া ম্যাডামের হাজবেন্ড আসবে কোথা থেকে? কেন? উনি আমি সম্পূর্ণ অবাক হলাম, কারণ এই বিয়ের জন্যই আমার আর ফারিয়ার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আরে ম্যামের বিয়ের 3 বছর আগে একজনের সাথে আমাদের বস ঠিক করেছিল, মানে ম্যাডামের বাবা। তারপর? কিন্তু বরযাত্রী আসার সময় রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর বড় মারা যায়, আর ম্যাডামের বিয়েও হয়নি। আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি। এরপর থেকে ম্যাডামকে বিয়ে দিতে ম্যাডামের বাবা অনেক জোর করেছে, কিন্তু ম্যাডাম বলে দিয়েছে তিনি আজ জীবনে বিয়ে করবে না, ওনাকে যেন জোর না করে। এ কি শুনছি আমি? আমার ভালোবাসা এখনো কি আবারই আছে? আমি জানতাম ফারিয়াকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা, কিন্তু ওর সাথে যে এমনটা হয়েছে আমি বুঝতে পারিনি। কি হলো আপনার, চুপ কেন? না, কিছু না, চলো যাই এখন। এরপর সকলে যার যার কাজে গেলাম। সত্যি বলতে আবার আর একটু কাছে মন বসছে না, ফারিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আমি অনেক বোকা। আমি যদি তখন ফারিয়ার খবর রাখতাম, তাহলে আমি হয়তো এই কথাগুলো জানতে পারতাম, আর ভালোবাসা আমার কাছেই থাকতো। কিন্তু বোকাবের মতো আমি ফারিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম। আমি ওর থেকে দূরে থাকতে বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছিলাম অন্য জায়গায়, যাতে ফারিয়াকে ভুলে থাকতে পারি, যাতে ফারিয়া আমার কোনো খোঁজ না পায়। কিন্তু আমি তখন ভুল করেছিলাম, অনেক বড় ভুল, যা আমি এখন বুঝতে পারছি। আমি এখন কি করব? আমি কি এখন ফারিয়ার কাছে গিয়ে আবার ভালোবাসার কথা বলবো? না, এটা করা যাবে না, এটা করব না। আমাকে তাহলে ও লোভী বলবে। জানি না কি করব। আমি ধীরে ধীরে কাজ করতে লাগলাম।
ফাইলের কাজটি শেষ করলাম। বইটি আমাকে অনেক সাহায্য করেছে কাজটি করতে। ছোট্ট একটি বই, আমি সম্পূর্ণ ভালো মতো পড়েছি বলে ফাইলের কাজটি শেষ করতে পেরেছি। মনে হচ্ছে কাজটি সম্পূর্ণ নির্ভুলভাবে করেছি। আমি ফাইলটি নিয়ে ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? জি আসুন। ম্যাম, ফাইলটির কাজ শেষ করেছি, একটু দেখবেন কাজটি সঠিক হয়েছে কিনা। ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখ লাল হয়ে আছে। তারপরে ফারিয়া কান্না করেছে। কারণ ফারিয়া প্রচুর কান্না করলে ওর চোখ প্রচুর লাল হতো। আমি ফারিয়ার চোখের দিকে তাকিয়ে থাকলাম। ফারিয়া ব্যাপারটা বুঝতে পেরে নিজের চোখগুলো আমার দিক থেকে লুকানোর চেষ্টা করছিল। তাহলে কি ফারিয়া আমার জন্য কান্না করছে? গুড, ভালো করেছেন, কোনো ভুল হয়নি। সত্যি বলছেন? ঠিক হয়েছে? কার কাছ থেকে সাহায্য নিয়েছেন? ম্যাডাম, কারো কাছ থেকে সাহায্য নেইনি, বই পড়ার ধারণা পেয়েছিলাম। এই ফাইলটি ধরুন, কালকে দুপুরে দিবেন। মনে রাখবেন 1,00,000 টাকার ফাইল এটি। ম্যাডাম, এত বড় কাজ আমাকে দিচ্ছেন, আমি কি পারবো? পারবেন কিনা জানি না, তবে মনে রাখবেন ভুল করলে আপনার চাকরি চলে যেতে পারে। আপনি এখন আসতে পারেন। বুঝতে পারলাম ফারিয়ার মনে আমার জন্য আর কোনো ভালোবাসা নেই, আজ শুধু ঘৃণা। যদি এতই ঘৃণা করো তাহলে কান্না করো কেন? হ্যাঁ? আমি মাথা নিচু করে বের হয়ে আসলাম। এরপর সময় মতো অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় মনে পড়লো ছোট বোন বলেছিল, ভাইয়া আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো। পকেটে দেখি 200 টাকা আছে। ওই টাকা দিয়ে খাতা কলম কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম বাবা মায়ের মুখে হাসি, কারণ আমি চাকরি পেয়েছি। আমাদের দুঃখের দিন শেষ হবে। এরপর ছোট বোন আমার কাছে ছুটে আসলো। বোন এসে বলল, ভাইয়া, আমার প্রাইভেটের 3 মাসের বেতন বাকি। স্যার বলেছে এই মাসে সব বেতন না দিলে যেতে বারণ করেছে। কবে মাস শেষ হবে? আর 3 দিন পর। ওকে, আমি সব দিয়ে দেব। বাবা, তোর বাবার ঔষধও শেষ হয়ে গিয়েছে। মা বাবার ওষুধের কথা বললো, কিন্তু নিজের ওষুধের কথা বললো না। আমি জানি মার ওষুধও শেষ। আচ্ছা মা, আমি কালকে তোমাদের দুজনের ওষুধ কিনে এনে দেবো, কিন্তু টাকা কোথায় পাবো জানি না। আমার কাছে শেষ 200 টাকাই ছিল, যা দিয়ে বোনের জন্য খাতা কলম কিনেছি। বোনকে খাতা কলম দিলাম। বোন খুশি হয়ে ওর রুমে চলে গেল। বাবা, আয় খাবার খেয়ে নে। না মা, খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আমার গলা দিয়ে খাবার নামবে না, কারণ মাথায় সংসার চালানোর চিন্তা। আমি আর কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো হয়তো 4 দেয়ালের মধ্যেই থেকে যায়। পেটে ক্ষুধা রয়েছে, তবুও কেন জানি খেতে ইচ্ছে করছে না। মাথার মধ্যে একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আগামীকাল বাবা মার জন্য ওষুধ, বোনের টিউশনের খরচ, কলেজের মাসিক খরচ কিভাবে দেব আমি? আমার কাছে তো একটি টাকাও নেই। হঠাৎ আবার রুমে আমার ছোট বোনটি আসলো, হাতে দেখি খাবারের প্লেট। ভাইয়া, তুই আবার আসলি কেন? আর এগুলো কি? খাবার নাও, খাবারটা খেয়ে নাও। বোন, আমার তো ক্ষুধা লাগেনি, আমি খাবো না, তুমি নিয়ে যাও। আমি হাসি মুখে বললাম। এটি বলার পর বোন আমার মাথার কাছে এসে বসলো। ভাইয়া, মিথ্যা বলছো কেন? আমি জানি তোমার অনেক ক্ষুধা লাগছে। আরে মিথ্যে বলবো কেন? আমি কি আমার মিষ্টি বোনকে মিথ্যে বলতে পারি? হাসি দিয়ে রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিলাম। আর হ্যাঁ, আমার বোনের নাম রোদেলা। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। রোদেলা খাবার আমাকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা, তুই খাইছিস তো? আমি খাইছি। গুড। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বল। ভাইয়া, আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয় না? কি বলছিস পাগলি? কষ্ট হবে কেন? আমি রোদেলার মুখে হাত দিয়ে বললাম, এই যে সংসার চালানো, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, এত টাকা দরকার। আমি জানি ভাইয়া তোমার অনেক কষ্ট হয় টাকা জোগাড় করতে। আরে পাগলি, কান্না করছিস কেন? আমরা তোমার জন্য কিছুই করতে পারি না। জানো ভাইয়া, আমার অনেক কষ্ট হয় যখন তোমার কাছে টাকার কথা এসে বলি। আমি জানি আমার ভাইয়ার কাছে কোনো টাকা নেই, কিন্তু তবুও আমি স্বার্থপরের মতন এসে তোমার কাছে বলি। এই বোন, কি বলছিস তুই এগুলো? তোরাই তো আমার সবকিছু, তোদের জন্যই তো আমি টাকা উপার্জন করি, আর তুই এখন এগুলো বলছিস? পাগলি বোন আমার, শোন, আমি আর বেকার নেই, আমি চাকরি পেয়েছি। আর যখন যা দরকার আমার কাছে এসে বলবি, তোর ভাইয়ের কাছে এসে বলবি, ঠিক আছে? আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। আমিও তোদেরকে অনেক অনেক ভালোবাসি রে। তোদের জন্য আমি সব কিছু করতে পারি, সব। তোদের কথা চিন্তা করি তো আমি আমার ভালোবাসার মানুষটির জন্য দূরে চলে আসছি। তোদের জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সব কিছু।
ভাইয়া আমার একটি কথা রাখবে? অবশ্যই, বল পাগলি। তুমি বেতন পেলে প্রথমে বাড়িতে একটি টিন দিয়ে ঘেরা গোসলখানা দিবে। কেন রে? গোসলখানা দিব কেন? কারণ পুকুরে গোসল করতে গেলে বকাটির ছেলেরা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা নিচু করে বলো। বিশ্বাস করুন, বোনের মুখে এই কথাটি শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। রাগে আমার শরীর জ্বলতেছে। কে কে এমন করে আমাকে বল তুই। ভাইয়া তুমি রাগ করো না, ওরা খারাপ। যদি ওরা তোমার কিছু করে দেয়? আমার কিচ্ছু হবে না, তুই বল কে তোকে বিরক্ত করে। ভাইয়া প্লিজ তুমি রাগ করো না। আমি আর পুকুরে যাই না, পাশের বাসায় গিয়ে গোসল করি, কিন্তু গোসল করতে গেলে ওনাদের মুখের দিকে তাকানো যায়। প্লিজ ভাইয়া তুমি রাগ না করে দ্রুত বাড়িতে একটি কল বসাও আর টিন দিয়ে ঘেরা দেবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আর কোনো সমস্যা হলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা ভাইয়া বলবো, তুমি ঘুমাও। এরপর রোদেলা ওর রুমে চলে গেল। আমি আজ ঘৃণিত আমার নিজের কাছে। আমি পৃথিবীতে এমন একটি ভাই যে ভাই নিজের বোনের মুখে তাকে বিরক্ত করার কথা শুনেও কিছু করতে পারি না। বোনের জন্য ভালো একটি গোসলখানা দিতে পারি না। ছি, আমি কিভাবে এই মুখ বোনকে দেখাবো? এসব কথা ভাবতে লাগলাম আর নিজের অজান্তে চোখের পাপড়ি বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। এতদিন যে আপা কষ্টটা নিয়ে বেঁচেছিলাম সেই কষ্টের মাত্রাটা আরও বেড়ে গেল 3 বছর পর ফারিয়াকে দেখার পর। বুক ফেটে কান্না আসছে আবার, কিন্তু জোরে কান্না করতে পারবো না। পরিবারের বড় বেকার ছেলেদের জীবনটা মনে হয় এমনই হয়। চাকরি না পেলে সমাজের অনেক মানুষের সমালোচনার মুখে পড়তে হয়, যেটার সম্মুখে আমি পড়েছি। পৃথিবীর প্রত্যেকটি বেকার ছেলে পড়েছে, কিন্তু প্রকৃত যুক্তিটা হলো সমাজের সকল সমালোচনা করতে পারে, কিন্তু সেই ছেলেটির একটু আশ্বাস দিতে জানে না তারা। কারণ একটু আশ্বাসে হয়তো সেই ছেলেটা তার বেকার নাও থাকতে পারে। আমরা শুধু পারি মানুষের ভুল ধরতে, শুধু পারি না তাদের ভুলটা শোধরানোর কোনো বুদ্ধি দিতে। আমাদের কাছে একটি কথা বলি, সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মতো লোক আছে, মদখোর লোক আছে, যারা শিক্ষিত হয়ে অশিক্ষিতদের মতো কাজ করে। গ্রামের গরিব পরিবারের কোনো ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পরীক্ষা দিতে চায়, তখন কিছু মানুষ কি বলবে জানেন? বলে, বাপে করছে চাষাগিরি, তার ছেলে মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। চান্স তো পাবেও না, বরং টাকাগুলো নষ্ট করবে এসে। হ্যাঁ, এই চাষার কাজই করতে হবে। যদি এই কথাগুলো সেই ছেলেটি শুনতে পায় না, তার মনোবল ভেঙে যায়, তার ইচ্ছেগুলো নিমিষেই শেষ হয়ে যায়। যদি তাদেরকে উৎসাহ না দিতে পারেন, তাহলে প্লিজ এসব কথাগুলো বলে তাদের স্বপ্নগুলো বেড়ে ফেলবেন না। যাই হোক, আজ আমার চোখে ঘুম নেই। ফারিয়াকে খুব মনে পড়ছে। আমার ফারিয়া এখনো আমারই রয়েছে, কিন্তু ওর কাছে যাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। ও এখন রাতের আকাশের চাঁদ, আর আমি হলাম পৃথিবীতে থাকা ছোট্ট একটি বস্তু, যে কিনা শুধু চাঁদের আলোতে নিজেকে আলোকিত করতে পারবে, চাঁদের কাছে কখনো যেতে পারবে না। আমি থাকতে না পেরে আবার আরেকটি নম্বর দিয়ে ফারিয়ার সেই নম্বরটিতে ফোন দিলাম। প্রিয় মানুষের নম্বরগুলো হয়তো কখনো ভোলা যায় না। ফারিয়ার ফোনে কল ঢুকেছে। রাত বাজে 11টা। রিং হয়ে যাচ্ছে, কিন্তু ফোনটি ধরলো না। আবারও ফোন দিলাম, কিন্তু এবার ফোন ঢুকতেই ফোনটি রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুপ করে থাকলাম। কি বলবো আমি ফোন দিয়েছি বুঝতে পারলে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। হ্যালো, কে বলছেন? আমি চুপ করে আছি। 3 বছর আগে কত রাত জেগে ফারিয়ার সাথে কথা বলেছি। ঘুমোতে দিত না আমাকে, জোর করে জাগিয়ে রাখতো, আর সারা রাত কথা বলতো একাই। একটা আস্ত পাগলি ছিল। আজব তো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? আমি কথা বলতে চাইলেও আবার কেন জানিটা বুক থেকে কথা বেরোচ্ছে না। ধুর। আমি চুপ, ফারিয়াও চুপ। কি ব্যাপার, ফারিয়া বুঝে ফেলো নাকি আমি ফোন দিয়েছি? কোনো সারা শব্দ নেই উপাস থেকে, কিন্তু লাইনটা কাটেটা আমার সন্দেহ হয়ে গেল। ফারিয়া হয়তো বুঝে ফেলেছে আমি কল করেছি, তাই আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। আল্লাহ, যদি ধরা খেয়েছে তাহলে আমার খবর আছে। কিন্তু কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ফারিয়া ফোন দিয়েছে। আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। আমি শিওর ফারিয়া মনে করছে আমি ওকে ফোন করেছি। কেটে দেওয়ার পর ফারিয়া আবারও ফোন দিল। এবার আমি ফোনটা বন্ধ করে রাখলাম। যদি কোনোভাবে বুঝে ফেলে তাহলে আমার কপালে কি আছে আমি নিজেও জানি না। যাই হোক, এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে অফিসের জন্য বের হলাম, কিন্তু মাথায় আমার একটি চিন্তা, বাবা মার জন্য ঔষধ, বোনের জন্য টাকা কোথায় পাবো এতগুলো টাকা। এদিকে আবার আমি
রাত্রে দেরি করে ঘুমিয়েছিলাম বলে সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে। অফিস যেতে আধ ঘন্টা দেরি হয়ে গিয়েছে আমার। দেরি করতে চাইনি, তারপরেও দেরি হয়ে গেল। জানি না দেরি করছি বলে আবার কিছু হয় নাকি। আমি অফিসে ঢুকলাম। ফারাদ ভাই আমাকে দেখে বলো, কি মিস্টার আলাউদ্দিন, দেরি হলো যে? মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছিলেন। সকলে হেসে উঠলো কথাটি শুনে। আমি লজ্জা পেয়ে আমার সিটে যাচ্ছি, তখনই পেছন থেকে পিয়ন চাচা ডাক দিল। স্যার, বলেন চাচা। আপনাকে ম্যাডাম তার রুমে যেতে বলেছে। কেন? দেরি করছি বলে হয়তো কিছু বলবে। জানি না, আপনাকে ডাকছে। আমি ম্যাডামের রুমে গেলাম। ম্যাম, আসতে পারি? জি আসুন। ম্যাম আমাকে ডেকেছেন? ডাকতাম, দেরি করে অফিসে আসলেন কেন? সরি ম্যাম, দেরি হয়ে গেছে একটু। কেন দেরি করলেন? আপনার স্ত্রী কি আপনাকে ছাড়ছিল না? ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? না ম্যাডাম। তাহলে দেরি করলেন কেন? দেরি হয়েছে কারণ ঘুমটা দেরিতে ভেঙেছে। ঘুমাবেন তো চাকরি করতে আসছেন কেন? যত সব। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর দেরি হবে না। শুনুন, আর একদিন দেরি করলে চাকরি থেকে বের করে দিব। আপনার চেহারা দেখার জন্য চাকরি দিইনি। ক্ষমা করে দিন ম্যাডাম, আর কখনো দেরি করব না। মনে থাকে যেন। থাকবে। ম্যাডাম এখন তাহলে আমি আসি, আপনার দেওয়া ফাইলটির কাজ শেষ করতে হবে। আসুন। এরপর যখন বের হয়ে আসতেছি তখন ফারিয়া পেছন থেকে ডাকলো। শুনুন। জি ম্যাডাম। আমি পেছন ফিরে দেখালাম। এদিকে আসুন। আমি সামনে এগিয়ে গেলাম। আপনার ফোনটা দেন। ফারিয়া হঠাৎ আমার ফোন চাইলো। আমি অবাক হয়ে দেখালাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ফোন দেন আপনারটা। কিন্তু ম্যাডাম কেন? মনে হয় কালকে রাত্রে আমি ফোন দিয়েছিলাম নাকি সেটা চেক করবে। চেক করলে তো ধরা খেয়ে যাব, কারণ কল ডিটেলস ডিলিট করে দিই। কেন? পরে জানাবেন, এখন ফোন দিন। এরপর আমি বাধ্য হয়ে ফোনটি দিলাম। লক কি? আমি পাসওয়ার্ড বলার পর ফোনটি খুলে কল লিস্টে গেল। আমি আফসা আফসা দেখতে পাচ্ছিলাম। তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম আমি। কিছুক্ষণ পর ফারিয়া তার সিট থেকে উঠে আমার সামনে আসলো। আমি তাকিয়ে দেখলাম ফারিয়ার রাগে তার মুখ লাল হয়ে আছে। ম্যাডাম, আমি ভয়তে চুপ করে থাকলাম। আমাকে ফোন দিচ্ছিলেন কেন? না মানে ম্যাডাম খুব জোরে আমাকে থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তোর সাহস হলো কি করে আমাকে কল করার? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। মাথা নিচু করে বললাম। ফারিয়া যে এতটা রেখে যাবে ভাবতেও পারিনি। শোন, তোকে চাকরি দিয়েছি বলে মনে করবি না আমি পুরানো সবকিছু ভুলে গিয়েছি। তাই পরবর্তীতে আমার ফোনে আবার ফোন করলে তোর চাকরি বের করে দিব। আর কি কি করব জানি না। আমার বুক ফেটে কান্না আসছে, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখলাম। আমাকে মাফ করে দেন, জীবনে আর কখনো আমি আপনাকে ফোন দেবো না। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে, আর 12টার পর ফাইলটা নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে নিজেকে ঠিক করলাম, যাতে বাইরের কেউ না বুঝতে পারে আমার সাথে কি হয়েছে। আমি বাইরে এসে কারোর সাথে কোনো প্রকার কথা বললাম না, কিন্তু নাবিলা নুসরাত ম্যাডাম দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে দেখে আমার কাছে আসলো। কি ব্যাপার, ভেতরে এতক্ষণ কি করলেন? কই কিছু করিনি তো। ম্যাডাম আমাকে কাজ সম্পর্কে কিছু ধারণা দিল। আমি স্বাভাবিকভাবে বললাম, আপনি মিথ্যা বলছেন। আমি স্পষ্ট ফারিয়া ম্যাডামের জোরে কথা বলার শব্দ পাইছি। ম্যাডাম আপনার সাথে অনেক খারাপভাবে কথা বলছে। আরে না, মিথ্যে বলছি না। খারাপভাবে কথা বলবে কেন? যদি ভেতরে কোনো কিছু না হয়ে থাকে তাহলে আপনার মুখে 5 আঙ্গুলের দাগ আছে, ওটা কিসের? যাদের সাথে কাজ করি তাদের সামনেও আর লজ্জা বলতে কিচ্ছু থাকলো না। আমি আর কিছু না বলে চুপ করে মাথা নিচু করে থাকলাম, কারণ অযথা মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ তারা সব বাইরে থেকে শুনতে পেয়েছে। আমি বুঝি না, ম্যাডাম তো এমন না, অনেক ভালো মনের মানুষ, তাহলে আপনার সাথে এমন করে কেন? আমার মনে হয় কোনো কিছুর জন্য ম্যাডাম ওনার উপর রেগে আছে। কি ব্যাপার, আপনি চুপ কেন? বলুন, ম্যাডাম কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে? শুনতে চান আপনারা? বলুন। বলবো, তবে এখন না, ব্রেক টাইমে বলবো। এখন আমাকে ম্যাডামের দেওয়া ফাইলটা তৈরি করতে হবে। এই বলে সোজা আমি আমার সিটে চলে আসলাম, কিন্তু পেছন থেকে ওনারা ডাকতে লাগলো। আমি না শুনে চলে আসলাম। আমার সিটে এসে চুপচাপ ফারিয়ার দেয়া ফাইলটা বের করলাম। ফাইলের দিকে তাকিয়ে দেখি কোনো কাজই করিনি। করবো কিভাবে? আমি তো কোনো কাজই পারি না। কিভাবে কি করতে হয় জানি না। আমি বোকার মতো ফাইলটা ঘাটাঘাটি করতেছিলাম।
কখন যে মনের মধ্যে আটকে থাকা কষ্ট নিজের চোখে পানি এসে ভরে গিয়েছে আমি তা জানি না। চোখের পানি নিজের অজান্তে আমার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। চোখের পানি মোছার সময় আমি পাশের সিটে আর চোখে তাকিয়ে দেখি সুজাতা নামের মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি দ্রুত নিজের চোখের পানিগুলো মুছে নিজেকে আড়াল করলাম সুজাতা ম্যাডামের কাছ থেকে। এরপর ফাইলের কাজটি নিয়ে ভাবতে ভাবতে কখন যে 12টা বেজে গেছে জানি না। আজকে আমার অফিসের বস মানে ফারিয়ার বাবা করিম চৌধুরী উনি অফিসে আসবেন, কারণ আমার কাছে দেওয়া ফাইলটি নিয়ে কোথায় যেন যাবেন, হয়তো কোনো মিটিং আছে। কিন্তু ফাইলের কোনো কাজই তো আমি শেষ করতে পারিনি। 12টা 30 বাজে। ফারিয়া ম্যাডাম অনেকক্ষণ আগে ফাইল নিয়ে যেতে বলেছে। আমি যাইনি, কিভাবেই যাব? কোনো কাজই তো করতে পারিনি। জানি না এখন আমার কপালে কি আছে। এভাবেই কি কাজ করা যায়? জানি কি করব, বুঝি না। কাজের ধারণা ভাবতেছি কাজটি নিজে থেকেই ছেড়ে দেব। এভাবে অপমান হতে আর ভালো লাগছে না। এতে আমার পরিবারে যা হওয়ার হবে। অন্য চাকরি দেখবো, নাহলে রিক্সা চালিয়ে পরিবার চালাবো। তবুও আর এখানে থাকতে পারবো না। এইসব যখন বসে বসে ভাবছিলাম তখন হঠাৎ ফারিয়া ম্যাডাম তার রুম থেকে বের হলেন আর সোজা আমার কাছে আসলেন। ফারিয়া ম্যাডামকে দেখে সকলে দাঁড়িয়ে গেলেন, আমিও দাঁড়ালাম। ফারিয়া আমার কাছে এসে বলল, ফাইল কোথায়? আমি ফাইলটা ভয়ে ভয়ে ম্যাডামকে দিলাম। ম্যাডাম ফাইলটা খুলে দেখলো ফাইলের কোনো কাজই হয়নি। এতে উনি প্রচণ্ড রেগে গেলেন আর ফাইলটা জোরে আমার মুখে ছুঁড়ে মারলেন। কি করেছেন এগুলো? কোনো কাজই তো শেষ করতে পারিনি। ফারিয়া রেগে জোরে জোরে কথাগুলো বলল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। ছেলে খেলা মনে করেছেন এটি? 1 লক্ষ টাকার প্রজেক্ট এটি। তার থেকে বড় কথা তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে যদি ফাইলটা এখন জমা দিতে না পারি? আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের বস আসতেছে, কি বলবেন ওনাকে? বলতে না বলতেই বস রুমে এসে হাজির। কি হয়েছে এখানে? স্যার, কাজের ফাইলগুলোর কাজ শেষ হয়নি বলে ম্যাডাম ওনার সাথে রাগারাগি করতেছে। কোন ফাইল? যেই ফাইলটা আপনি নিতে এসেছেন। হোয়াট? কাজ শেষ হয়নি মানে? এখন তো সেই ফাইলটা আমার লাগবে। এই নতুন স্টাফ কাজ করতে পারেনি। কি ভেবেছোটা কি নতুন কাজে যোগ দিয়েছে কাজ চুরি করা? কোনো কাজ করনি বেয়াদব ছেলে। এরপর বসও রেগে আমার কাছে আসলো। বস রেগে আমাকে বললো। আমি সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল আবার। এই একদম কান্না করবে না। কাজ করোনি কেন তাই বলো, না হলে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। সরি স্যার। সরি? কিসের সরি? কাজ করোনি কেন? স্যার, আমি একটা কথা বলি। তুমি কি বলবে? স্যার, উনি কিভাবে কাজ করবে? ওনার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। ফারিয়া তার ভ্রুকুসকে ফারাদ ভাইয়ের দিকে তাকালো। মানে কাজ সম্পর্কে কোনো ধারণা নেই মানে? মানে বস, উনি তো নতুন, আর নতুন নতুন স্টাফের কারো আন্ডারে কাজ করতে দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু ফারিয়া ম্যাডাম ওনাকে কারো আন্ডারে দেয়নি, সো উনি কাজ করতে পারবে কিভাবে? হোয়াটস? ফারিয়া কি শুনছি এগুলা? এগুলো কি সত্যি? সত্যি, কিন্তু আমি তো ভেবেছিলাম উনি কাজগুলো পারবে। ভেবেছিলাম মানে? নতুন স্টাফ কারো আন্ডারে দাওনি, তারপর আবার এত বড় কাজ তার কাছে দিছো। সব দোষ তো তোমার, ছেলেটির কোনো দোষ নেই। সরি। তোমার কাছ থেকে এটি আমি আশা করিনি। এই যে দেখো ফাইলের জন্য ফোন দিচ্ছে, কি বলবো তাদের এখন? আমার মতো ফারিয়াও চুপ করে দাঁড়িয়ে থাকলো। এরপর বস ফোনটা রিসিভ করলো। বস ফোনের ওপাশে থাকা লোকটিকে বলল, আসলে একটু সমস্যার কারণে 1 ঘন্টা দেরি করে ফাইলটা দিতে। 1 ঘন্টা পর দিলে কোনো সমস্যা হবে? ওপাশ থেকে কি বললো আমি জানি না। অনেক অনেক ধন্যবাদ। 1 ঘন্টা পর ফাইল নিয়ে আমি আসতেছি। ফোন কেটে দেওয়ার পর, শোনো সকলে, তোমরা সকলে মিলে 1 ঘন্টার মধ্যে ফাইলটা রেডি করবে। আমি ভিতরে আছি। ওকে স্যার, আমরা দেখতেছি। এই বলে ফারহাদ, ফেরদৌস, নুসরাত, নাবিলা সকলে মিলে ফাইলে কাজ করতে লাগলো। আর বস আমাকে বলল, এই ছেলে, তোমার নাম কি? জি, আলাউদ্দিন স্যার। বলো তুমি কার আন্ডারে কাজ করবা? আপনারা যার আন্ডারে দেবেন। স্যার, ওনার সিট আমার পাশে, তাই ওনাকে আমার আন্ডারে দিন। আমরা সকলে সুজাতার দিকে তাকালাম। এই তো পাওয়া গেছে, আজ থেকে তুমি সুজাতার আন্ডারে কাজ করবা। এদিকে ফারিয়া আর ফারাদ ভাইরা মিলে ফাইলটি তৈরি করতে লাগলো। এদিকে সুজাতা ম্যাডাম ডাকলো। আমি ওনার কাছে গেলাম, ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, জি বলুন। আপনার সাথে ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? সেই প্রথম দিন থেকে দেখছি আপনার সাথে ম্যাডাম রুট ব্যবহার করে, কিন্তু কেন করে এমন? শুনতে চান? অবশ্যই বলুন। বলবো, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। ওকে, বলুন, কি জানতে চান? আপনি কারোর সাথে কথা বলেন না কেন?
আর হঠাৎ কেন আমাকে আপনার আন্ডারে নিলেন? আমার ভালো লাগে না, তাই চুপচাপ থাকি। আপনি যেদিন সবার সাথে মিলেমিশে থাকবেন, সবার সাথে ফ্রি হবেন, সেদিন বলবো ফারিয়া ম্যাডাম কেন আমার সাথে এমন করে। যদি আজই সবার সাথে কথা বলি? তাহলে কালকে বলবো। কেন কেন? তা হবে কেন? আমি খেয়াল করলাম ফারিয়া চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখছে আমরা কি করি। কারণ একটু পর আমাকে বাসায় যেতে হবে। বাসায় অসুস্থ বাবা মার তাদের জন্য ওষুধ আনতে হবে। সকালে ওষুধ শেষ হয়েছে, দুপুরে ওষুধ কিনে বাড়িতে যেতে হবে। ওহো, তাহলে কালকে বলবেন তো? বলবো, তবে সবার কাছে একসাথে। যদি আপনি তাদের সাথে কথা বলেন তাহলে সবার কাছে একসাথেই বলবো। আচ্ছা, আমি আজই সবার সাথে কথা বলবো, কালকে ব্রেক টাইমে বলবেন। আচ্ছা, তাই হবে। আমাদের হাসাহাসি দেখে বুঝতে পারলাম ফারিয়া রেগে যাচ্ছে। আচ্ছা চলুন, আপনাকে বোঝাই কিভাবে কাজ করতে হবে। সেটাই ভালো। এরপর সুজাতা আমাকে কাজ সম্পর্কে ধারণা দিতে লাগলো। এদিকে 1 ঘন্টা আগে ফাইলের কাজটি শেষ হয়েছে। স্যার ফাইলটি নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি স্যারকে ডাক দিলাম। স্যার। বলো। স্যার, আমার আজকে এখন ছুটির দরকার ছিল। ছুটির কথা শুনে ফারিয়ার সকলে আমার দিকে তাকালো। কেন ছুটির দরকার কেন? আসলে স্যার, আমার বাবা মা অসুস্থ, একা ঘরে, তাদের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। ওহো, আচ্ছা যাও। ধন্যবাদ স্যার। এরপর স্যার চলে গেল। আমি আসার আগে সবাইকে বললাম, শুনুন সকলে, সুজাতা আপু আজ থেকে আপনাদের সবার সাথে কথা বলবে। সকলে অবাক হয়ে গেল। শুধু কথা না, আড্ডাও দেব। এই সত্যি? সত্যি। সেটা তো বুঝলাম, কিন্তু আলাউদ্দিন ভাইয়া আপনি তো কাহিনী বললেন না। পাশেই ফারিয়া ছিল দাঁড়িয়ে। কালকে ব্রেক টাইমে বলবো, এখন আসি। এই বলে আমি চলে আসলাম বাইরে। এসে সোজা আমার কাজে গেলাম। আমি জানি আমি কিভাবে 10,000 টাকা জোগাড় করব। আমি সোজা ফোন সার্ভিসের দোকানে গেলাম, মানে যেখানে পুরানো ফোন কিনে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আমার ফোনটা বিক্রি করে দেব। ফোনটি কিনছিলাম 30,000 টাকা দিয়ে। অবশ্য ফোনটি আমি কিনে নিই, আমার মামা আমাকে কিনে দিয়েছিল। যাই হোক, ফোনের দাম গেল 12,000 টাকা। সেটি বিক্রি করে 12,000 টাকা দিয়ে মেডিসিনের দোকানে গেলাম। এরপর 6,000 টাকার ওষুধ কিনলাম, মানে 1 মাসের ওষুধ কিনলাম। আর রোদেলার কলেজে গিয়ে তার প্রাইভেটের বেতন সব কিছুতে 5,000 টাকা লাগলো। আর 1,000 টাকা আমার কাছে ছিল, সেই টাকা দিয়ে বাজার করলাম। সেখান থেকে আবার কিছু টাকা বাঁচিয়ে বোনের জন্য লাল চুড়ি কিনলাম। বোন আমার লাল চুড়ি খুব পছন্দ করে, কিন্তু অভাবের জন্য কখনো কিনে দিতে পারিনি। যাই হোক, এগুলো নিয়ে বাসায় যেতে লাগলাম। পরিবারের জন্য বাজার, বাবা মায়ের ওষুধ, বোনের সব বেতন পরিশোধ করতে পেরে নিজে এখন একটু পরিবারের বড় ছেলে মনে হচ্ছে। পরিবারের জন্য কিছু করতে পারলে সত্যি বলতে মনের মধ্যে একটা প্রশান্তির হাওয়া বইতে থাকে। আমি বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আমার তো ওষুধ, বাজার দেখে মা ছুটে আসলো। বাজার, ওষুধ দেখে মার মুখে একটি স্বস্তির হাসি দেখতে পেলাম, যে হাসিটা দেখার জন্য পৃথিবীর সকল ছেলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা, তুই এত ওষুধ কিনেছিস, বাজার করেছিস, টাকা পেলি কোথায়? কি যে বলো মা, তোমার ছেলে এখন চাকরি করে, টাকার অভাব। আর দেখো, এটি কি? লাল চুড়ি, রোদেলার জন্য। ওর জন্য গিফট এটি। ও আসুক কলেজ থেকে, তুমি এখন যাও। বাবা আর তুমি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। মায়ের মুখে হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলার ফেরার জন্য অপেক্ষা করছি। বোন যে আমার কি খুশি হবে সেটি ভেবে আমার যে কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। আমি এখন রোদেলার জন্য লাল চুড়ি নিয়ে অপেক্ষা করছি, কখন যে আসবে আমার বোনটি। তুই এসেছিস? কেন? তোর জন্য তোর ভাইয়া সে কখন থেকে অপেক্ষা করছে। ভাইয়া অপেক্ষা করতেছে? কিন্তু কেন? আর ভাইয়া কোথায়? ওর রুমে আছে, যা, তুই গেলেই বুঝবি। রোদেলা আর কিছু বলে বইগুলো ওখানে রেখে দ্রুত আমার কাছে আসলো। ভাইয়া তুমি মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছো। করতেছি তো, কিন্তু আমার বোনের তো কোনো খবরই নেই। কিন্তু কেন ভাইয়া, কিছু বলবে? বলবো না, তবে তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ। কি সারপ্রাইজ বলো আমাকে। বলবো, তবে তার আগে তোকে চোখ বন্ধ করতে হবে। ওকে, এই যে করলাম, এখন বলো। আমি যতক্ষণ না বলবো চোখ খুলবি না। আমি এই বলে চুড়িগুলো আস্তে করে হাতে নিলাম। চুড়িগুলো রোদেলার মুখের সামনে এনে চুরির ঝুমুর ঝুমুর শব্দ করতে লাগলাম। চুরির শব্দ শুনে তখনই রোদেলা চোখ খুলে ফেললো তার। আর চুড়িগুলো দেখে বোন আমার বলল, ও মা, লাল চুড়ি! তোর জন্য। কি সুন্দর চুড়িগুলো! লাভ ইউ ভাইয়া। পাগলি, নে চুড়িগুলো পর এখন।
দেখি কেমন লাগে আমার বোনকে। এরপর রোদেলা চুরিগুলো পড়লো। ভাইয়া কেমন লাগছে আমাকে? খুব সুন্দর মানিয়েছে তোর হাতে। দেখতে হবে না হাতটা কার বোনের? দুষ্টুমি অনেক হয়েছে। শোন, তোর সব বেতন পরিশোধ করে দিয়েছি। সত্যি বলছো ভাইয়া? রে পাগলি, সত্যি বলছি। শোন, তোকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। ভাইয়া, অবশ্যই ভালো রেজাল্ট করব। যা এখন ফ্রেশ হয়ে নে, দুজনে একসাথে খাবার খাবো। তুমি এখনো খাওনি? না, আমার লক্ষ্মী বোনের জন্য অপেক্ষা করছিলাম। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে 5 মিনিট দাও, আমি 10 মিনিটে আসতেছি। বোন দেখি আমার চরম দুষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপর খাওয়ার পর ফোনের সিমগুলো যত্ন সহকারে মানিব্যাগের ভিতর রেখে দিলাম, কারণ ফোনই তো নেই। এদিকে ফারিয়া বাসায় এসে না খেয়ে তার রুমে চলে গেল। তার বাবা আজ তাকে বকেছে, এজন্য ফারিয়া রেগে আছে। তার বাবার প্রতি কোনো রাগ নেই, রাগ শুধু আমার উপর, কারণ বকা খেয়েছে আমার জন্য। ফারিয়া শুধু ভাবছে কিভাবে আমার থেকে প্রতিশোধ নেবে। আমি আপনাদের বলি, ফারিয়ার রাগার যথেষ্ট কারণ আছে, কারণ ওর সাথে আমি যা করেছি তা ওর দিক থেকে রাগটা সম্পূর্ণ যুক্তিগত। তবে আমার দিক থেকে আমি যা করেছি সেটিও আমার দিক থেকে যুক্তিগত। এখন পূর্বে আমার মধ্যে কি হয়েছিল তা আপনারা সবাই মতো জানতে পারবেন। চলেন গল্পে ফিরি। পরের দিন সকাল সকাল আমি অফিসের দিকে রওনা দিলাম, কারণ দেরি হলে আর হয়তো চাকরিটাই থাকবে না। দ্রুত অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে সুজাতাও রয়েছে, কিন্তু সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছে কেন বুঝছি না। যাই হোক, আমি তাদের সামনে গেলাম। হাই, সকলে কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো, কিন্তু কথা হচ্ছে সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছেন যে? আড্ডা দিচ্ছি কারণ ম্যাডাম এখনও আসেনি। ওহো, কেন আসেনি? কেন আসেনি জানি না। ভাই এসব বাদ দিয়ে আপনি ফারিয়া ম্যাডাম আর আপনার কাহিনী কি সেটা বলেন। ঠিক, সেটি বললেন। না, এখন না, এখনো সময় হয়নি। এই যে মিস্টার, এটি কিন্তু ঠিক না। আপনি কালকে আমাকে বলেছেন আপনি বলবেন আজ। আমাদেরকেও বলেছিল বলবে। সরি, একটু মিথ্যে বলেছি সবাইকে, তবে এটি সত্য। একদিন আপনাদের সবাইকে বলবো। এটা কিন্তু ঠিক করছেন না। আরে বাদ দিন, বলবো তো বলেছি, একদিন বললেই হলো। এখন চলুন যার যার সিটে যাই, ম্যাডাম যখন তখন আসতে পারে। এরকম গোল মিটিং করতেছি দেখলে খবর আছে। ঠিক বলছেন, চলেন যার যার সিটে যাই। এরপর আমরা যার যার সিটে গিয়ে বসলাম। আমি সুজাতার পাশে বসে কাজ শিখতেছিলাম। আচ্ছা, ম্যাডামের সাথে আপনার কাহিনী কি বললেন না কেন? আরে বাদ দিন, বলবো সময় মতো। আপনি আমাকে একটা কথা বলেন তো। কি কথা? আপনি কি প্রেমের ছ্যাঁকা খেয়েছিলেন নাকি, যার জন্য একা একা চুপচাপ থাকতেন? প্রেম কি তাই বুঝলাম না। আর আবার ছ্যাঁকা? আমি ঘাড় বাঁকা করে সুজাতার মুখের দিকে তাকালাম। ঠিক তখনই ফারিয়া অফিসে ঢুকলো আর আমাদের দিকে তাকালো। জি, আমাকে দেখুন, আমি সিঙ্গেল। বিশ্বাস হচ্ছে না। আমি তো ভাবতাম শুধু ফেসবুক ব্যবহার করে মেয়েরা সিঙ্গেল, কারণ তাদের বয়ফ্রেন্ড নেই বলেই ফেসবুকে এসে বয়ফ্রেন্ড খোঁজে। আপনার কি ফেসবুক আইডি আছে? আমাদের হাসাহাসি দেখে রাগে ফুলতে ফুলতে ফারিয়া তার রুমে গেল। ফারিয়া রুমে গিয়ে রাগে ফুলতে লাগলো আর ভাবতে লাগলো আমাকে কিভাবে সাহায্য করবে। সত্যি বলতে ফারিয়ার মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই, যা আছে তার শুধু ঘৃণা। ভালোবাসাটা জন্মাবে, তবে সেটি অনেক দেরিতে। এদিকে না, আমার কোনো আইডি নেই। তবে হ্যাঁ, মেয়েদের সম্পর্কে এমন ধারণা ঠিক না। আরে মজা করলাম। আমি নারী জাতিকে অনেক মর্যাদা করি, সম্মান করি, কারণ তারা মায়ের জাতি। ধন্যবাদ। আমি আর সুজাতা বসে বসে গল্প করছিলাম আর কাজ শিখছিলাম। ঠিক তখনই পিয়ন আসলো। স্যার, আপনাকে ম্যাডাম ডাকে। আজকে আবার ডাকি কেন? জানি না, আপনাকে এখনই যেতে বলেছে। দেখি আজ আবার কি বলে। সাবধানে। ভাই আজ আবার ডাকে কেন? গিয়ে দেখি কি বলে। আপনার কপালটাই খারাপ। পোড়া কপাল। থাকেন, দেখি কি বলে। এরপর ম্যাডামের রুমে আসলাম। ম্যাম আসবো? আসুন। এই যে অফিসে ভর্তি হয়েছি না, এখন পর্যন্ত ফারিয়া কখনো আমাকে বসতে বলেনি, আজকেও বললো না। ম্যাডাম আমাকে ডেকেছেন? অফিসে কাজ বাদে এত হাসাহাসি কিসের? কখন হাসাহাসি করলো ম্যাডাম? আবার মুখের উপর কথা বলেন। আমি নিজের চোখে দেখেছি আপনি কাজ বাদ দিয়ে সুজাতার সাথে মধুর গল্পে আচ্ছন্ন ছিলেন। আসলে ম্যাডাম, কাজের মধ্যে একটি কথাতে হাসতেছিলাম। এটি হাসাহাসির জায়গা না। কাজ করতে ভদ্রভাবে কাজ করবেন, নিয়ম মেনে কাজ করবেন। জি ম্যাডাম, আর হাসাহাসি করবো না।
মনে থাকে যেন। ম্যাডাম, মনে থাকবে। এখন আসি আমি, ম্যাডাম। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ম্যাডাম? কেন আপনাকে বলতে হবে? দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাকুন। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কেন দাঁড়িয়ে আছি জানি না। হয়তো সুজাতার সাথে হেসে হেসে কথা বলেছি বলে দাঁড়িয়ে থাকাটা আমার শাস্তি। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এবার ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এই চেয়ারটা নিয়ে ওইখানে যান। কেন ম্যাডাম? আর একবার যদি প্রশ্ন করেন তাহলে আপনার খবর আছে। আমি আর কিছু না বলে চুপচাপ চেয়ার নিয়ে রুমের এক পাশে গেলাম। ম্যাডামের কথা মতো। আর এদিকে বাইরে সকলে ভাবতে লাগলো ভিতরে আমি এতক্ষণ কি করি। আমি চেয়ার নেওয়ার পর ফারিয়ে বলল, চেয়ারে চুপচাপ বসে থাকুন। আমি চুপচাপ বসে পড়লাম, কিচ্ছু বললাম না। কিন্তু ফারিয়ার এসব করার আগা মাথা কিছুই বুঝলাম না। আমাকে বসিয়ে রেখে নিজে তার কাজ করতে লাগলো। আরো আধ ঘন্টা নীরবে বসে থাকলাম, কিন্তু ফারিয়া আর কিচ্ছু বলল না। কিন্তু আমার চোখ হঠাৎ ফারিয়ার চোখের মায়া আটকে গেল। ফারিয়ার চোখগুলো টানা হরিণীর চোখের মতো, এত সুন্দর চোখ। ওর চোখের দিকে আমি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম যখন আমাদের রিলেশন ছিল। তাই আমি এক নজরে সে আগের মতো গালে হাত রেখে নীরবে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া বিষয়টা বুঝতে পারে আমি সে আগের মতো ওর দিকে তাকিয়ে রয়েছি। তাই ফারিয়া আর কাজে মনোযোগ দিতে পারছিল না, এদিক ওদিক করছিল যাতে আমার দৃষ্টি পড়ে। কিন্তু ফারিয়া খুব ভালো করে জানে আমি কিভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ফারিয়া আর সহ্য করতে না পেরে সিট থেকে উঠে আমার কাছে আসলো। কি ব্যাপার, কি হচ্ছে এটা? আমার ধ্যান ভাঙলো। কি হচ্ছে ম্যাডাম? কিছু বুঝছেন না? আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় ম্যাডাম? আমি তো আপনার পাশে থাকা ওই চমকপ্রদ কলটির দিকে তাকিয়ে আছি। ম্যাডাম, কলমটা কত দিয়ে কিনেছেন? হ্যাঁ, এখন কি বলবি রে? এখন কি বলবি? কি তুই কলমের দিকে তাকিয়েছিলি? আপনার দিকে তাকাবো কোন দুঃখে? যান আপনি আমার সামনে থেকে। আমি এই কথাটি শোনার জন্য অপেক্ষা করছিলাম। শোনা মাত্র আমি দ্রুত রুম থেকে বের হয়ে আসলাম। আমি দ্রুত বেরিয়ে যাওয়া দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। যাই হোক, 1 ঘন্টা পর বাইরে বের হয়ে দেখলাম আরেক ঘটনা। সব স্টাফ বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সকলে আমার কাছে আসলো আর খুব কাছ থেকে আমাকে দেখতে লাগলো। লে হালুয়া, ভিতরে ছিলাম এক বিপদে, বাইরে আবার আরেক ঝামেলা। ফারাদ, ফেরদৌস ভাই, কি হচ্ছে এগুলো? না, দেখতেছি আজকেও কোথায় কোথায় থাপ্পড়ে দাগ রয়েছে। 1 ঘন্টা ধরে ভিতরে কি করলেন বলেন তো? আরে কিছু না, ম্যাডাম শুধু আমাকে ভিতরে বসিয়ে রেখেছিল। শুধুই কি বসিয়ে রেখেছি নাকি অন্য কিছু করেছি? আরে কি বলছেন এগুলো? কি হচ্ছে এখানে? ফারিয়া দেখলো সকলে আমাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। কি হলো বলুন, সকালে এখানে কি করছেন? না ম্যাডাম, কিছু না, এই একটু কথা বলছিলাম। ম্যাডাম। ফারিয়া আমার দিকে কেমন চোখ করে যেন তাকালো, এরপর বলল, ওহো আচ্ছা, আপনারা শুনুন, কালকে আমাদের সকলের কুয়াকাটা যেতে হবে অফিসের কাজের সাথে ভ্রমণে। 10 দিনের সফর, তাই সকলেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম। হঠাৎ ভ্রমণ, আবার অফিসের কাজ, আবার কুয়াকাটা, বিষয়টা কেমন জানি লাগলো আমার কাছে। কালকে সকাল 10টার মধ্যে সকলে চলে আসবেন, তবে এই ভ্রমণে অফিস স্টাফ বাদে বাইরের কেউ অ্যালাউ না। এই বলে ফারিয়া তার রুমে চলে গেল। এদিকে সকলে তো খুব খুশি, কারণ ভ্রমণে যাবে, তাও 10 দিনের জন্য, অফিস থেকে সব খরচ। আমি অনেক খুশি হলাম, তবে ছোট বোনকে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু বাইরের কেউ তো অ্যালাউ না। যাই হোক, বোনকে বলবো নি, অফিসের কাজে বাইরে যাব। ভ্রমণের কথা শুনে মন খারাপ করবে। এরপর ছুটির সময় আমি ফারহাদ ভাইয়ের কাছে গেলাম সাহায্যের জন্য, কারণ 10 দিনের জন্য বাইরে যাচ্ছি। বাসায় কিছু টাকা না দিয়ে গেলে বাবা মা বোন খাবে কি? ফারহাদ ভাই, আমি একটু সাহায্য করবেন? কি সাহায্য বলুন? আসলে বাইরে যাচ্ছি অনেক দিনের জন্য, তাই বাড়িতে কিছু টাকা দেওয়ার দরকার ছিল। যদি কিছু টাকা ধার দিতেন। না, দিব না। মুখের ওপর না করে দেবে ভাবতে পারিনি, মনটা খারাপ হয়ে গেল। আপনাকে আমি টাকা দেব কেন? ভাই বলে ডাকতেছি আপনাকে, আর আপনি কিভাবে এসে টাকা চাচ্ছেন? আমাকে কিছু টাকা ধার দিবেন? বুঝলাম উনি রাগ করেছে আমি ওভাবে টাকা চেয়েছি বলে। বলুন কত টাকা লাগবে? আমি ফারাদ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি বেরোতে লাগলো। আরে কান্না করছেন কেন? বলুন কত লাগবে? 5,000 হলেই হবে। ওকে। ফারাদ ভাই 5,000 টাকা বের করে দিল। তখনই আবার ফেরদৌস ভাই আরো 5,000 বের করে আমার হাতে দিল। আরে আমার এত টাকা লাগবে না তো। এক প্রকার জোর করে আমাকে টাকাগুলো দিল, আর বলে দিল দুজনে টাকা ফেরত দেওয়ার কথা বলে খবর আছে। খুশিতে আমার চোখে পানি টলমল করতে লাগলো। এরকম সহকর্মীদের সাথে কাজ করলে, এদের মতো ভাই থাকলে পৃথিবীটা কত সুন্দর লাগে, বেঁচে থাকতে ইচ্ছে করে। তখন যাই হোক, টাকাগুলো নিয়ে বাসায় গেলাম।
বাসায় গিয়ে বোন মা বাবাকে বললাম, বোঝালাম অফিসের কাজের জন্য বাইরে যাব। তাদেরকে 5,000 টাকা দিলাম আর 5,000 টাকা আমার কাছে রাখলাম। রোদেলাকে বললাম এই কদিন কলেজ না যেতে, বাবা আমার কাছেই থাকতে বললাম। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোনের কান্না দেখে আর আসতে ইচ্ছে করছিল না, তবুও চলে আসলাম। মনটা এমনই, আমি কোথাও গেলে কান্না শুরু করে দেয়। যাই হোক, অফিসের সামনে এসে দেখি সকলে এসে হাজির, শুধু আমি দেরিতে আসছি। আর হ্যাঁ, ফারিয়ার প্রিয় কালার নীল রং এর পাঞ্জাবি পরে আসছি, কিন্তু ফারিয়া আমার দিকে একবার তাকিয়ে আর তাকালো না। যাই হোক, খারাপ লাগলেও আমি যাওয়াতে বাস চলা শুরু করলো। আমার পাশে সুজাতা এসে বসেছে, আরেকটি দেখে ফারিয়া রাগে ফুঁসতে লাগলো। ফারিয়া একা আমার পাশের বিপরীত সিটে বসেছে। পুরো একটা বাস, যাত্রী মাত্র 7 জন। আমরা সকলে একত্রে হলাম, মানে পাশাপাশি বসলাম। ভ্রমণটাকে মজাদার করতে সকলে একত্র হয়ে মজা করতে লাগলাম। বিশেষ করে সুজাতা বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, আর ফারিয়া তা দেখে রাগে অন্যদিকে তাকিয়েছিল। মাঝে মাঝে আমাদের দিকেও তাকাচ্ছিল। যেই ফারিয়া আমার আশেপাশে কোনো মেয়েকে আসতে দেবে না, সেই ফারিয়ার সামনে এগুলো হচ্ছে। আশা করিনি, বুঝতে পারছেন কি পরিমাণ রাগ লাগতেছে ফারিয়ার। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজারে পৌঁছলাম। সেখান থেকে জাহাজে উঠলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কিন্তু পানি দেখে আমি অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না, ফারিয়া জানে এটি। আপনাদের বলে রাখি, এটি কোনো অফিসের ট্রিপ ছিল না, এটি ছিল ফারিয়ার সাজানো একটি ট্রিপ। শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফারিয়া এই ট্রিপটির প্ল্যান করেছিল। চলে দেখি ফারিয়া কি করে আমার সাথে। তবে হ্যাঁ, আপনারা কেউ ফারিয়ার উপর রাখবেন না। যাই হোক, জাহাজে ওঠার পর আমরা সকলে মিলে জাহাজের কিনারে এসে উপর থেকে নিচের পানি দেখতেছিলাম। তীর থেকে অনেক দূরে চলে আসছি। তখন অনেক ক্লান্ত লাগছে আমার, চলেন রেস্ট নেই। চলেন সকলে। এরপর সকলে রেস্ট নিতে যেতে লাগলো। কি হলো, আপনি আসছেন না কেন? সত্যি আমার অনেক ভালো লাগছিল। আচ্ছা থাকেন, আমরা গেলাম। আমি জাহাজের কিনারায় দাঁড়িয়ে দৃশ্য দেখতে থাকি। আমার পেছনে একটু দূরেই ফারিয়া দাঁড়িয়েছিল। বাকি সকলে একটু আড়ালে যাওয়ার পর ফারিয়ার মুখে হাসি ফোটে, কারণ ফারিয়া এই সময়টার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, ফারিয়া আমাকে মেরে ফেলার চিন্তা করেছিল। তবে এই পরিকল্পনা করেছে আবেগের বসে। ফারিয়া নিজেও জানে না সে কি করছে। যাই হোক, সুযোগ বুঝে আশেপাশে কেউ নাই দেখে তখনই ফারিয়া চুপি চুপি দৌড়ে সোজা আমার কাছে এসে আমাকে খুব জোরে ধাক্কা দিল, যাতে আমি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাই। কারণ ফারিয়া জানতো আমি সাঁতার জানি না। আমাকে মেরে ফেলতে ফারিয়া ম্যাডাম দৌড়ে এসে আমাকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে আমি সিটকে গিয়ে জাহাজের কিনারে থাকা রডের সাথে বাড়ি খাই। বাড়ি খেয়ে আমি রডের ওপর দিয়ে সমুদ্রে পড়ে গেলাম। সমুদ্রে পড়ে যাওয়ার সময় আমি মা বলে একটা চিৎকার দিই, মা। সমুদ্রে পড়ে যাওয়ার সময় নিচ থেকে এক মুহূর্তের জন্য আমার দৃষ্টি উপরে যায়। আমি উপরে স্পষ্ট দেখতে পাই ফারিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে আর হাসতেছে। কিন্তু মা বলে চিৎকার দেওয়াটা ফরহাদ ফেরদৌস ভাইয়া শুনতে পায়। এই আলাউদ্দিন ভাই মা বলে চিৎকার দিল মনে হলো। আমারও তো তাই মনে হলো। চল তো গিয়ে দেখি। পর ফারহাদ আর ফেরদৌস ভাই দৌড়ে আসতে লাগলো। আমার চিৎকারটা জাহাজের অন্য সকলের কানেও পৌঁছেছে। এদিকে আমি ওপরে ফারিয়াকে দেখতে থাকা অবস্থাতে পানিতে পড়ার পর শত চেষ্টা করছিলাম উপরে ভেসে থাকতে, কিন্তু তা পাচ্ছিলাম না। গভীর পানি, একটি বাচ্চা শিশুর মতো হাবুডুবু খাচ্ছিলাম। বারবার বা পাটি নড়াতে পারছিলাম। উপরে রডের সাথে বাড়ি খেয়ে পা অবশ হয়ে গিয়েছে। ভেসে থাকতে চেষ্টা করছিলাম, আর জাহাজ থেকে একটু দূরে সরে যেতেও লাগলাম আমি। এদিকে ফরহাদ আর ফেরদৌস ভাই এসে দেখে আমার জায়গায় ফারিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখতে না পেয়ে ওনারা দ্রুত ম্যাডামের পাশে এসে দেখে ম্যাডাম নিচে তাকিয়ে হাসছে, আর ওনারাও নিচে তাকিয়ে দেখে আমি নিজের সমুদ্রে পানিতে পড়ে রয়েছি। ফরহাদ আর ফেরদৌস ভাই কোনো কিছু না ভেবে দ্রুত সেখান থেকে পানিতে লাফ দেয়। এর দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে রয়েছে। ফরহাদ আর ফেরদৌস ভাইয়ের লাফ দেওয়া দেখে অন্যরা দ্রুত সেখানে আসে। তারা দ্রুত গোল গোল টায়ারের মতো কি যেন, যেটি মানুষকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে, সেটি ফেলে দেয়। এদিকে আমি ফরহাদ আর ফেরদৌস ভাইয়ের কাছ থেকে অনেকটা দূরেই ছিলাম। আমি আর বেশিক্ষণ ভেসে থাকতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকি। পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে পাই ফরহাদ আর ফেরদৌস ভাই আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু সমুদ্রের ঢেউয়ের জন্য তারা দ্রুত আমার কাছে আসতে পারছিল না। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। হ্যাঁ, আমি পানিতে ডুবে যাই, কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে একটি ছোট্ট স্পিড বোট আবিষ্কার করলাম। ফরহাদ ভাই আমার পেটে চাপ দিচ্ছিল, আমার মাথায় ছিল ফেরদৌস ভাইয়ের কোলে। আমি কাশি দিয়ে উঠলাম, আমার নাক মুখ দিয়ে পানি বের হতে লাগলো। এই আলাউদ্দিনের জ্ঞান ফিরেছে। দেখি দেখি।
ভাই আপনার এখন কেমন লাগছে? আমার বুঝতে আর বাকি রইল না, ফরহাদ আর ফেরদৌস ভাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি ফরহাদ আর ফেরদৌস ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভাই ভাই আপনারা না থাকলে আমি এখন আর পৃথিবীতে থাকতাম না ভাই। আরে কান্না করছেন কেন? আমরা না আপনার ভাই? ভাইদের চোখের সামনে এক ভাই মরে যাবে, এটা হতে দেই কিভাবে বলুন? আমি জড়িয়ে রেখে কান্না করতে লাগলাম। আরে এখন আর কান্না করতে হবে না, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার কিছু হয়নি। আপনাদের মতো ভাই দেখলে আমার কিচ্ছু হবে না। হুম ঠিক বলছেন। আপনি অনেক ভাগ্যবান, কারণ উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়েছে ওনারা আপনাকে বাঁচানোর জন্য। আমরা দূর থেকে সব দেখেছি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, আপনারা না আসলে ওনাকে নিয়ে তো জাহাজে ওঠা পসিবল ছিল না। আরে এটা আমাদের কর্তব্য ছিল।